ইউনূস শাহী পদত্যাগের জন্য 5টি দাবি দিয়েছেন সেনাপ্রধানের কাছে এবং সেটা রাষ্ট্রপতির কাছে পৌঁছানোর দায়িত্ব নাকি সেনাপ্রধানকে দিয়েছেন। আর এনসিপি তারা হচ্ছে তো ইউনূস গঙ্গের পালা কুত্তা, যারা ইচ্ছা তারে কামড়ায়। এই গ্রামবাসীকেও কামড়াতে গিয়েছিল। এই গ্রামবাসী এমন পেদানি দিল গতকাল, এই পেদানি মনে রাখার মতো একটা পেদানি। আর বলছে কি, বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ এই হত্যাকাণ্ড, এই যজ্ঞ, এই নির্বিচারে কুত্তার মতো পিটারিটা তারা পিটিয়েছে। কিন্তু আপনারা সবাই জানেন এই মিথ্যা, এই বানোয়াট, এই আশারি গল্প। এই গল্পের পিছনে একটা সত্যতা আছে। সেই সত্যতাটা হলো যে এনসিপি এবং শিবির এখন ঘুমাইলেও ছাত্রলীগ স্বপ্নে দেখে। ডক্টর ইউনূস গং, লুচ্চা আসিফ নজরুল গং, তারা ঘুমালেও এখন ছাত্রলীগকে স্বপ্ন দেখে। কোন দিক দিয়ে আসলো, ডান দিক দিয়ে, বাম দিক দিয়ে, উত্তরে নাকি দক্ষিণে নাকি, মানে বাসার ছাদ ফুটা করে তারা আসতেছে, এই চিন্তায়ও তারা অস্থির। তারা ঘুমাতে পারে না। তারা নামাজ পড়তে গেলে, সেজদা দিতে গেলে ছাত্রলীগের বয়স, সেখান থেকে পর্যন্ত তারা মানে ঠিক মতো নামাজ আদায় করতে পারতেছে না, সেই তো ঘুমাইতে পারছে না, ঠিক মতো খাইতে পারছে না, ঠিক মতো তাদের দৈনন্দিন যে কাজ সেটা করতে পারছে না। কখন ছাত্রলীগ এসে যায়? এই যে ছাত্রলীগের ভয়, এই ভয়টা বেঁচে থাকুক। আমরা চাই এই ভয় নিয়ে তারা বেঁচে থাকুক। ছাত্রলীগ তো আসবেই, সময়ের দাবি। আজকে বাংলাদেশটি কোথায় আছে দেখেন। দুদিন আগে নুরুকে পিটাইল, এর আগে ডিপ্লোমা ছাত্রদের, বিশ্ববিদ্যালয় ছাত্রদের, প্রকৌশলী ছাত্রদের আন্দোলন নিয়ে তাদের উপরে লাঠিচার্জ হলো, কাঁদানো গ্যাস নিক্ষেপ হলো, মারপিট হলো, ঢাকা শহর লন্ডভন্ড হয়ে গেল। তার আগের কথা তো আপনারা জানেন, একে একে প্রতিদিন ঘটনা ঘটছে। এই হাসনাত, বাটপার হাসনাত, ছাত্রলীগ নেতা সাবেক, বাটপার সারজিৎ, ছাত্রলীগ নেতা সাবেক, আসিফ ছাত্রলীগ নেতা সাবেক, মাহফুজ কোন নেতা ছিলেন, উনি ছিলেন হরকতুল জিহাদ হয়তো। এরা আজকে যেখানে সেখানে গিয়ে মব সৃষ্টি করছে। গ্রামবাসী দেখলো না, এদেরকে তো এইভাবে করতে দেওয়া যায় না, তারা তখন এর প্রতিবাদ করলো। এখন এই মবের কারণে বাংলাদেশ, পুরা পৃথিবীতে বাংলাদেশ এখন কিভাবে ব্যান্ডিং হচ্ছে। এই যে দেখেন, আজকে যে সাংবাদিকটিকে হত্যা করে ব্রিজের নিচে ফেলে দেওয়া হলো। কয়েকদিন আগে আপনারা জানেন, প্রথিতযশা সাংবাদিক বিভুরঞ্জন সরকার, তিনি তার জীবনের সর্বশেষ লেখাটি নাকি লিখে ফেলেছেন, তারপর তিনি মারা গেলেন। কেউ বলছে আত্মহত্যা, কেউ বলছে হত্যা। হত্যা হোক আর আত্মহত্যা হোক, সাংবাদিক তার লেখায় যে ক্ষোভের কথা বলেছেন, সেটা যদি আপনারা পড়ে থাকেন, আপনারা বুঝবেন বাংলাদেশে একজন সাংবাদিক কেমন বিভৎস জীবন যাপন করছে। সাংবাদিক পান্না, মঞ্জুরুল আলম পান্না, তিনি মুক্তিযোদ্ধাদের সমাবেশে, মুক্তিযোদ্ধাদের ঘরোয়া আলোচনায় গিয়েছিলেন। তাকে অ্যারেস্ট করা হয়েছে, হাত করা পরিয়ে তাকে পুলিশ নিয়ে গেছে, তাকে সন্ত্রাস দমন আইনে মামলা দেওয়া হয়েছে। আপনারা জানেন, শুধু এই সাংবাদিক নয়, কথা বলতেন কলিমুল্লাহ খান, তিনি সরকারের বিরুদ্ধে কথা বলেছেন, তাকেও নানানভাবে মবের হুমকি দেওয়া হয়েছে এবং শেষ পর্যন্ত তাকে জেলে পুরে দেওয়া হয়েছে। মাসুদ কামাল এবং আনিস আলমগীর, এই দুইজন কথা বলেন, তাদের বিরুদ্ধে কি পরিমাণে বিষদগার চলছে জামাত, শিবির এবং এনসিপিরা করছে। আপনারা যদি একটু মিডিয়াতে দেখে থাকেন বুঝবেন। আনিস আলমগীর সাহেব, তিনিও খুব রিস্কের মধ্যে আছেন। যেই কোনো সময় আনিস আলমগীরও গ্রেপ্তার হয়ে যেতে পারেন, কারণ তাকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে, আমরা শুনেছি, তাকে মবের হুমকি দেওয়া হয়েছে। তারপরে আপনারা দেখেছেন বিএনপি নেতা ফজলুর রহমান, তাকেও এই নিচে গিয়ে, তার বাসার নিচে গিয়ে মব সৃষ্টি করে তাকে হত্যা করতে পারেনি পুলিশ আর্মির কারণে। গতকালও যখন এই ছাত্রদেরকে গ্রামবাসীরা পিটায়, তখন তারা পুলিশ আর্মির সাহায্য চেয়েছিল, কিন্তু পুলিশ আর্মি আসেনি। কেন আসেনি? কারণ আপনি জানেন যে এই পুলিশ আর্মিকে নিয়মিতভাবে গালিগালাজ করছে এই ছাত্ররা।
পুলিশ আর্মিকে যেইভাবে বিষোদ্গার করছে, কিন্তু শেষ পর্যন্ত পুলিশ আর্মি গিয়েই এই শুয়োরদের যান বাঁচাতে হয়। আপনারা দেখেছেন গোপালগঞ্জে তারা আর্মির গাড়িতে করে কিভাবে লেজ গুটিয়ে পালিয়েছে। সেদিন যদি আর্মি না থাকতো তাহলে এই মধুমতির জলে এই সমস্ত শুয়োরদেরকে সলিল সমাধি করে দিত মধুমতির তীরের মানুষেরা। এতভাবে এই আর্মি, এই পুলিশ তাদের জীবন বাঁচাচ্ছে, তারপরেও এই নিমক হারামের বাচ্চারা আর্মি পুলিশ নিয়েই কিন্তু যত সব বিষোদ্গার করে। তারপরে আমি যে কথাগুলো বলছিলাম যে সাংবাদিক, কবি, লেখক, বুদ্ধিজীবী, সাহিত্যিক, মুক্তিযোদ্ধা কেউই আর এই বাংলাদেশে নিরাপদ নয়। এই বাংলাদেশ একটি মৃত্যু উপত্যকা। এই বাংলাদেশ একটি এমন একটি জনপদে পরিণত হয়েছে যেই জনপদ পৃথিবীর কোনো সভ্য দেশে এইরকম ভাবে এক্সপেকটেশন মানুষ করে না। এখানে প্রতিদিন মানুষ পড়ছে, প্রতিদিন মানুষকে হত্যা করা হচ্ছে, প্রতিদিন নারীকে দর্শন করা হচ্ছে, প্রতিদিন মানুষের ঘরবাড়ি লুট করা হচ্ছে, প্রতিদিন মানুষকে অমানবিকভাবে দেশান্তরিত করা হচ্ছে। এই অন্যায়, এই অত্যাচার, এই নির্যাতন, এই নিপীড়ন যদি শেষ করতে হয়, মুক্তিযুদ্ধের সপক্ষের অসাম্প্রদায়িক যে শক্তি, এই শক্তিকে কিন্তু এক হতেই হবে। তা না হলে এই বাংলাদেশ, এই 53 বছরের সুজলা সুফলা শস্য শ্যামলা এই নদীমাতৃক বাংলাদেশ, পদ্মা, মেঘনা, যমুনা, আত্রাই, গোদাবরা, কৃষ্ণা, কাবেরী, নর্মদা, তাপ্তি, ইসামতি, মাতামুহুরী, সাঙ্গু, এই সব নদী অববাহিকায় যে মানুষের জীবন এই বাংলায় এবং ওই বাংলায়, এই দুই বাংলার জন্যই বিপজ্জনক হয়ে যাচ্ছে। কেননা সন্ত্রাসবাদ, মৌলবাদ কোনো একটি জায়গায় থাকে না, এটি ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। এই বাংলাদেশে আজকে যে মৌলবাদ এবং সন্ত্রাসবাদের বীজ ডক্টর ইউনূস গং তৈরি করেছে, নিয়ে এসছে, সেটি এই দক্ষিণ পূর্ব এশিয়াকে আস্তে আস্তে একটি বিপদের দিকে ঠেলে দিচ্ছে। আমরা বিশ্বাস করি এই এনসিপি গং এবং এই আসিফ নজরুল গং, এই শিবির গং, 1971 সালের পরাজিত শক্তি, এদেরকে এই দেশের মানুষ আবারও পরাজিত করবে এবং মানুষের জীবনকে স্বাভাবিক, সুষ্ঠু এবং উন্নয়নশীল জীবনের গতিধারায় ফিরিয়ে আনতে জননেত্রী শেখ হাসিনার বিকল্প এই বাংলায় এখন আর কেউ নেই। বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে শেখ হাসিনার যে 16 বছর, এই 16 বছরে তারা মায়ের কোলে ছিল, এখন তারা জাহান্নামে, নরকে আছে। এটা হচ্ছে যে ভেতরকার একদম সলিড ইনফরমেশন, যে ইনফরমেশনটা এখন থেকে 3 ঘন্টা আগে আমি পেয়েছি। তো উনি পদত্যাগ করে কি করবেন? আসলে উনি পদত্যাগ করবেন বলতে, যেহেতু এখন কেউই ওনাকে আর বিশ্বাস করছেন না, ওনাকে পদত্যাগ করতে হবে। সেনাপ্রধানও চাচ্ছেন না যে ওনার আন্ডারে কোনো নির্বাচন হোক। একটা তত্ত্বাবধায়ক সরকার এনে সেই সরকারের অধীনে একটা নির্বাচন করবেন, তার আগে উনি পদত্যাগ করে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবেন। আর এই বিষয়ে সেনাপ্রধান বা রাষ্ট্রপতি চুপ্পুর চাইতে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের চাপ সর্বোচ্চ বেশি। তার কারণটা হচ্ছে যে আপনারা সকলেই জানেন, গত 30 তারিখ আপনার ঢাকার ওয়েস্টিন হোটেলে এক আমেরিকান নাগরিকের লাশ পাওয়া গেছে, যেটা বলা হয়েছে বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় এসেছে। ওয়েস্টিন হোটেলের একটা রুমে একজন আমেরিকান নাগরিকের লাশ পাওয়া গেছে। কিন্তু সেখানে আসল ঘটনাটা হচ্ছে যে এই আমেরিকান নাগরিক নাকি আজ থেকে 2 মাস আগে বাংলাদেশে এসেছিল। কোথায় ছিল এই 2 মাস কেউ জানে না। 30 তারিখে 29 তারিখে আমেরিকান এম্বাসি থেকে এই নাগরিকের জন্য ওয়েস্টিন হোটেলের এই রুমটি বরাদ্দ নেওয়া হয়, যেটার বিল থেকে শুরু করে সমস্ত কিছু এই নাগরিকের জন্য আমেরিকান এম্বাসি দেয়। এবং আমেরিকান এম্বাসি কেন দেয় সেটা কি জানেন? সেটা হচ্ছে যে এই লোক, এই ভদ্রলোক, উনি আমেরিকান সামরিক বাহিনীর বিশেষ সেলের কর্মকর্তা। উনি আফগান যুদ্ধ এবং ইরাক যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। তিনি সেই কোরের একজন কর্মকর্তা এবং ওনার চাকরি আরো 2 বছর আছে, যেটা ওনার লিঙ্কেড প্রোফাইল থেকে জানা গেছে যে উনি এই 2 বছর পরে উনি অবসরে যাবেন। তাহলে উনি এই 2 বছর পরে অবসরে যাবেন, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে কেন এবং কিভাবে উনি মারা গেলেন? উনি যখন মারা গেলেন তখন যে ঘটনাটা পরবর্তীতে পুলিশ বলেছিল যে ওনার লাশ ময়নাতদন্ত করতে দেয় নাই। উনি শনিবারে হোটেলে উঠেছেন, রোববারে দুপুরবেলায় যখন ওনার কোনো খাওয়া দাওয়া বা কোনো কিছুর অর্ডার দেয় নাই, তখন আপনার রুম সার্ভিস গিয়ে দরজা নক করে অনেক ডাকাডাকি করার পর পায় নাই। পরে মাস্টার কি দিয়ে ওই রুমের তালা খুলে দরজা যখন খোলা হয় তখন দেখা যায় যে উনি মৃত পড়ে আছেন। সাথে সাথে আমেরিকান এম্বাসি এবং তাদের ডাক্তাররা এসে
বলেছিলেন এটা স্বাভাবিক মৃত্যু, এই বলে তারা সেই লাশটা ওখান থেকে নিয়ে গেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমেরিকান সেনাবাহিনীর আর কতজন অফিসার এইখানে আছেন এই মুহূর্তে, তারা এখানে কি করছেন, তাদের কাজ কি, কিভাবে মারা গেলেন? এটা কিন্তু বাংলাদেশে যেহেতু মারা গেছে, বাংলাদেশের পোস্টমর্টেম হওয়ার কথা ছিল, বাংলাদেশ জানার কথা ছিল, কিন্তু কোনো কিছু জানতে চাননি। কোনো পত্রিকাও বলে নাই যদি সেনাবাহিনীর লোক ছিলেন, ইউএস সেনাবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন, এটা বলেনি। এই সব ঘটনাগুলো মিলিয়ে আপনার অবস্থা এমন পর্যায়ে পড়ছে যে ইউনুস প্রশাসনের উপর একটা চাপ পড়েছে। সেই চাপে এখন ইউনুস সাহেব 5টা দাবি জানিয়েছেন যে উনি পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে উনি চলে যাবেন। তবে তার 5টা শর্ত। শর্ত নাম্বার 1, ওনার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। শর্ত 2, অতীতের ওনার যত মামলা ছিল যেগুলো খালাস দিয়েছে বিভিন্ন কোর্ট থেকে, সেগুলো পুনরুজ্জীবিত করা যাবে না। নাম্বার 3, ওনার যত প্রতিষ্ঠান আছে, এই যে গ্রামীণ ব্যাংক, গ্রামীণ টেলিকম, গ্রামীণ হাসপাতাল, গ্রামীণ ইউনিভার্সিটি, এবং উনি যেই এখন ওই মানব পাচারের যে লাইসেন্সটা নিয়েছেন এবং বাকি ব্যবসা, কোনো কিছুর কোনো ক্ষতি সাধন করা যাবে না। এগুলো সব যেটা যেভাবে আছে ওভাবেই থাকবে। এইটার ব্যাপারে কেউ কোনো নাক গলাতে পারবেন না, মানে ব্যবসা বাণিজ্য ওনার চলতে হবে। নাম্বার 4, উনি সহ ওনার এই মন্ত্রী পরিষদের বাকি যারা আছেন ওনাদের সবাইকে সেফ এক্সিট বিশেষ চার্টার্ড বিমানে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিয়ে আসতে হবে। এবং নাম্বার 5, জুলাই আগস্টের যে ঘটনা বা যা কিছু ঘটেছে, যা কিছু হয়েছে, এগুলো কোনো কিছুতেই উনি, ওনার পরিবার, ওনাদের যেই মন্ত্রী পরিষদ এই মুহূর্তে আছেন, উপদেষ্টা পরিষদ, তাদের পরিবার পোষ্য কাউকেই কোনো বিষয়ে জড়ানো যাবে না। এই 5টি শর্ত মেনে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন আমাদের সেনাপ্রধানের কাছে, এবং সেনাপ্রধানকে অনুরোধ করেছেন এই খবরটা যাতে রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেওয়া হয়। যদি এগুলো সব ঠিকঠাক হয় এবং এগুলো মেনে নেয়, তাহলে উনি এই সেফ এক্সিট নিয়ে বাংলাদেশ থেকে চলে যাবেন। এবং ওনার চলে যাওয়ার মূল কারণ নির্ঘাত আপনাদের বুঝাতে পেরেছি যে ওই আমেরিকান সেই সোলজার, বিশেষ বাহিনীর সেই সোলজার মৃত্যুটা আপনার আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন মনে করছে যে ওনার ইশারাতেই কেউ হয়তো গিয়ে হোটেলের ভেতরেই মেরে এসেছিল। কারণ যদি ওই লোক যদি স্বাভাবিক মৃত্যু হতো বা উনি যদি স্বাভাবিকভাবে মৃত্যু হতো, তাহলে ওটা পোস্টমর্টেম করতো, বা দরজা লাগানোর পর দরজার উপরে ছিটকিনি লাগাই দেওয়া হইতো যাতে অন্য কেউ ঢুকতে না পারে, বা ভেতরে লক ছিল সেটা না করে এটা কার্ডে খোলা যায়। ওয়েস্টিন হোটেলে সব কার্ড ব্যবহার করে, মাস্টার কার্ড দিয়ে খোলা যায়, খুলেই দরজার ভেতরে পেয়েছেন। একজন লোক আগের দিন রাতে গেলে তো সেটা বন্ধ থাকবে, কিন্তু উনি হোটেলে ছিলেন সেই রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত উনি কোনো খাওয়ার দাওয়ার কোনো কিছুই অর্ডার করেন নাই, হোটেল থেকে এক ফোঁটাও বের হন নাই, কিছু নাই, এবং সিসিটিভির যত ফুটেজ আছে কোনো ফুটেজেই কিছু নাই। এই হচ্ছে যে মূল কাহিনী। তবে শর্ত ওই 5টাই দিয়েছেন ইউনুস সাহেব, যে 5টা মেনে নিলেই উনি যে কোনো মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে চলে যাওয়ার জন্য উনি রাজি হয়েছেন। আর আপনারা সারা দেশে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিভাবে সেনাবাহিনীও বিভিন্ন জায়গায় মারামারিতে আছে। নুরুর পরে আজকে আবার গার্মেন্টস শ্রমিকদের উপরে গুলি বর্ষণ করে একজন নিহত হয়েছে, এবং গার্মেন্টস শ্রমিকরাও বেধড়ক পিটানি দিয়েছে এই সেনাবাহিনীর সোলজারদেরকে, এবং একজন সেনাবাহিনীর সোলজার, আহত সোলজারকে নিয়ে যাওয়ার সময় অন্য সোলজাররা বলছে স্যার অনুমতি দেন, কুত্তার বাচ্চা সবগুলোরে মেরে ফেলবো। তাহলে বাংলার জনগণ কুত্তার বাচ্চা নাকি হয়ে গেছে। তো সেই ভিডিওটাও আপনাদেরকে আমি আমার কথার শেষে দিয়ে দিচ্ছি, সেটাও আপনারা দেখে নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।